আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি অন্তঃপ্রলা লেখনীতে ফারজানা মনি পর্ব ২২। আরিয়ান সব শুনে বাবা চাচাদের দিকে তাকিয়ে বলল, আপনারা কি বলেন? সুলতান আদনান মির্জা ছেলের দিকে তাকিয়ে বলল, কয়েকদিন আগে পুলিশবাবু যখন বাড়িতে আসলো তখন তার কথাবার্তা আমার কাছে ভালো মনে হইল না। সেটা শুনে আরিয়ান বলল, আব্বা, ওই ছেলের দায়িত্বটাই এরকম। যেহেতু সে পুলিশের লোক, যে খুন করেছে তাকেও সন্দেহ করবে, যে খুন করেনি তাকেও সন্দেহ করবে। এটা তার চাকরির মধ্যেই পড়ে। সেসব না ভেবে ছেলেকে কেমন লাগে সেটা বলুন। এবার পাশ থেকে আবিদ মির্জা ও আদি মির্জা বড় ভাইয়ের উদ্দেশ্যে বলল, ভাইজান, আরিয়ান ঠিক কথাই কইছে। পুলিশের কামই মানুষের সন্দেহ করা, এটাই অব চাকরি। দুই তলার বারান্দার পিলারের পেছনে দাঁড়িয়ে আছে আশা, আলো, আঁখি ও পাখি। আলো কান পেতে শোনার চেষ্টা করছে আড্ডা ঘরে সকলের কথাবার্তা। এতক্ষণে সকলের বোঝা হয়ে গেছে আশার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে ঘটক। আশার গাল দুটো এতক্ষণে লজ্জায় লাল টমেটো হয়ে গেছে। সেটা দেখে আলো বোনকে খুঁচিয়ে এটা সেটা বলতেও বাদ দিচ্ছে না। পুলিশ কথাটা কানে আসতেই ওদের মনে পড়ে গেল গত কয়েকদিন ধরে স্কুলে যাওয়ার সময় শহরের এক পুলিশ অফিসার ও তার চেলাকে রাস্তাঘাটে দেখা যায়। আলো স্কুলের অন্য মেয়েদের কাছ থেকে শুনেছে কুদ্দুস চাচার মেয়ের হত্যার তদন্ত করতেই এই পুলিশ অফিসার গ্রামে এসেছে। আশা নিজেও লক্ষ্য করেছে বেহারা লোকটা কেমন অদ্ভুতভাবে তাকিয়ে থাকে তাদের যাওয়ার সময়। এদিকে সুলতান আদনান মির্জা ঘটকের উদ্দেশ্যে বললেন, ঘটক, আপনি বরং পুলিশ বাবুর বাপ মারে আইতে কন। তারপর যদি কথায় কাজে মিলে তাইলে সম্বন্ধ সামনে আগাইব। রশিদ ঘটক পান চিবোতে চিবোতে হেসে বলল, হেইডা তো ঠিকই কইছেন কর্তা, লাখ কথা ছাড়া বিয়া হয় না। এতক্ষণ পাশে বসে সবকিছুই শুনছিলেন বাড়ির গিন্নিরা। বড় গিন্নি ফরিদা মির্জা রশিদ ঘটকের উদ্দেশ্যে বলল, সবই ঠিক আছে, কিন্তু মাইয়ার মা হিসাবে আমারও একটা আর্জি আছে। ওনার কথা শুনে সকলেই সেদিকে তাকালো। সেটা দেখে বড় গিন্নি স্বাভাবিক ভঙ্গিতেই বললেন, আমার মাইয়ারে বিয়ার পর পড়ালেখা করাইতে হইব। ওই পোলা তো বিয়ার পর শহরেই থাকবো। ওর বাপ মা যেখানে থাকে ওই জায়গায় তো কলেজের অভাব নাই। আরিয়ান মায়ের দিকে তাকিয়ে আশ্বস্ত করতে বলল, আম্মা, ছেলের আব্বা আম্মা আসলে আমি তাদের অবশ্যই এই কথা বলতাম, আপনি চিন্তা করবেন না। এবার ঘটক হেসে দিয়ে বলল, পোলা লেহাপড়ার মানুষ, নিজের ঘরে বউরে পড়াইবো আশা করন যায়। আর না পড়াইলেই সমস্যা কি? বিয়ার পরে মাইয়া গো লেহাপড়ার কি কাম? এবার আরিয়ান কিঞ্চিত রাগী কণ্ঠে বলল, রশিদ দাদা, আশা মির্জা বাড়ির মেয়ে, কোনো সাধারণ ঘরের মেয়ে না যে বিয়ের পর তার লেখাপড়া বন্ধ করে দিবে তার শ্বশুর বাড়ির লোক। আমরা এমন ঘরে মেয়েই বিয়ে দিব না যেখানে আমার বোনদের মনের ইচ্ছা অনিচ্ছার দাম রাখবে না কেউ। রশিদ এবার মুখ হালকা কালো করে মনে মনেই বললেন, বিয়ার পর লেখাপড়ার কি কাম? সেই তো চুলাই গুতাইতে হইব। বড়লোকের যত সব বিরাট কারবার। কিন্তু উনি মুখে একরাশ হাসি টেনে সকলের দিকে তাকিয়ে বলল, আমি পোলারে গিয়া আজকেই হেই কথা কমু। যদি রাজি থাকে তাইলেই বাপ মারে নিয়া মাইয়া দেখতে আইতে কমু। বলেই উনি সকলের থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেলেন। অন্যদিকে সোনালি আরিয়ানের রুম থেকে বেরিয়ে নিজের রুমের দিকে যাচ্ছিল। তখনই নজরে পড়ল বাড়ির আলো বাহিনীকে। সবগুলো একসাথে দাঁড়িয়ে কি নিয়ে যেন হাসাহাসি করছে। সোনালির মন আজ বেশ খারাপ। এতক্ষণে কান্নাকাটিতে ফর্সা মুখটা লাল হয়ে আছে। ডাগর ডাগর আঁখিগুলো ফুলে গেছে ইতিমধ্যেই। তাই আলোদের দেখেও না দেখার ভান করে সে নিজের ঘরে যেতে চাইল। খুব কান্না পাচ্ছে তার। এই মুহূর্তে একটু একা থাকা ভীষণ জরুরি। কিন্তু সোনালি নিজের ঘরে যাওয়ার আগেই পেছন থেকে পাখি ডেকে উঠল।
কি আর করার? অবশেষে চোখ মুখ ভালোভাবে মুছে মেয়েটা সেদিকে পা বাড়ালো। দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে রাত হলো। আরিয়ান সেই সন্ধ্যাবেলা আড্ডাঘর থেকে সরাসরি ছাদে এসেছে। এখন পর্যন্ত আর নিজের ঘরে যায়নি। কিছু একটা নিয়ে তার মনে বিশাল অস্থিরতা কাজ করছে, যা চাইলেও মনের কোণ থেকে সরাতে পারছে না। সকল কবুতরগুলো সন্ধ্যাবেলা মতিনের মা খোপে রেখে দরজা বন্ধ করে গেছে। কিন্তু আরিয়ানের উপস্থিতি টের পেতেই বাদশা ছটফট করছিল তার খোপে বসে। সে সেটা বুঝতে পেরে বাদশাকে বের করে এনেছে। আপাতত আরিয়ান দোলনায় বসে অন্ধকার চাঁদবিহীন আকাশের দিকে তাকিয়ে আছে। আর তার পাশেই দোলনার হাতলে বসে আছে বাদশা। একটু পর পর ডানা ঝাপটে তার উপস্থিতির জানান দিচ্ছে। রাত গভীর হয়েছে। শফিক মিয়ার বসে থাকতে থাকতে চোখ লেগে এসেছে। সেই সুযোগে আলো চুপচাপ বেরিয়ে হাঁটছে অতিথি কক্ষের দিকে। শাল দিয়ে তার সারা মুখ ঢাকা। সে চুপচাপ রাফিনের দরজায় টোকা দিল। পরপর কয়েকটা টোকা দিতেই রাফিন হাই তুলতে তুলতে এসে দরজা খুলল। আচমকা দরজার সামনে শার্ট প্যান্ট পরা এবং চাদর দিয়ে মুখ ঢাকা মানুষটিকে দেখে তার ভ্রু কুঁচকে এলো। হঠাৎ রাফিনকে অবাক করে দিয়ে সামনে থাকা মানুষটি ঘরের ভেতর ঢুকে দরজাটা বন্ধ করে দিল। সেটা দেখে রাফিন সঙ্গে সঙ্গে লুঙ্গির ভাঁজ থেকে একটা ছুরি বের করলো। তখনই ওর কানে ভেসে এলো রিনরিনের চিকন এক মেয়েলি কণ্ঠস্বর। রাফিন ভাই, আমি আলো। রাফিন আলোর কণ্ঠ পেয়ে ছুরিটা বিছানায় ছুঁড়ে মারল। অতঃপর হাত বাড়িয়ে আলোর মুখ থেকে শালটা সরিয়ে দিতেই তার মাথাটা কেমন চক্কর দিয়ে উঠল। এই মেয়ের আর কি কি করা বাকি আছে আল্লাহ জানে। দস্যি মেয়েটা আজকে আকাশে শার্ট প্যান্ট পরে ঠোঁটের উপরের দিকে কালি দিয়ে গোঁফ লাগিয়ে ছেলে সেজে এসেছে। আজকে আবার কি মতলব করেছে কে জানে। রাফিনকে অবাক করতে পেরে আলো খিলখিলিয়ে হেসে উঠল। ছেলেটা সঙ্গে সঙ্গে আলোর মুখ চেপে ধরল। অতঃপর ফিসফিসিয়ে বলল, আস্তে হাসুন, কেউ শুনবে। আপনি এত রাতে এখানে কি করছেন? আলো মৃদু শব্দে হাসতে হাসতে বলল, তাড়াতাড়ি চলুন, এক জায়গায় যেতে হবে। রাফিন আশ্চর্য কণ্ঠে বলল, এত রাতে কোথায় যাব? আলো কয়েক সেকেন্ড চুপ থেকে হঠাৎ বলে উঠল, যাত্রা দেখতে। রাফিন আশ্চর্য হয়ে বলল, কি? রাফিনের আশ্চর্যমাখা মুখটা দেখে আলো আবারও হেসে বলল, জি মশাই, পাশের গ্রামে যাত্রা হচ্ছে। আমরা সেখানেই যাব দেখতে। পাশের গ্রাম মানে সোনাইমুড়িতে? হ্যাঁ, এবার তাড়াতাড়ি চলুন। এই আলো, আপনার মাথা ঠিক আছে? আলো এবার মিটিমিটি হেসে বলল, মাথা ঠিক না থাকলে আপনার ঘরটা কিভাবে চিনে আসলাম? রাফিন উপরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। এই মেয়েটা ওকে পাগল বানিয়ে ছাড়বে। তখনই আলো আবার বলল, রাফিন ভাই, এত কি ভাবছেন? রাফিন ঘন ঘন কয়েকটা শ্বাস ফেলে বলল, দয়া করে অন্দরমহলে যান। আপনাকে কেউ আমার ঘরে দেখলে ছি ছি করবে। আলো আরাম করে রাফিনের বিছানায় বসে ছুরিটা হাতে নিয়ে দেখতে দেখতে বলল, চলুন ঘর থেকে বেরিয়ে যাত্রা দেখতে যাই। তাহলেই তো আমাদেরকে আর কেউ আপনার ঘরে দেখবে না। রাফিন মাথায় হাত দিয়ে নিজেও এবার বিছানার কোণে বসে পড়ল। এই মেয়েকে এখন কি বলে বোঝাবে? তখনই শোনা গেল আলোর কাঁদো কাঁদো কণ্ঠ, রাফিন ভাই, চলুন না যাই। আমি আগে কখনো যাত্রা দেখিনি। রাফিন এবার ওকে বোঝানোর ভঙ্গিতে বলল, দেখুন আলো, যাত্রা দেখতে মেয়েরা যায় না। সেখানে গ্রামের অনেক ছেলেরা থাকে। সবাই তো আর আপনার ভাইদের মতো ভালো মানুষ না। তাছাড়া এত রাতে মির্জাবাড়ির মেয়েকে বাইরে দেখলে মানুষ কানাঘোষা করবে। আলো মুখে দুহাত চেপে হাসি আটকে বলল, আমি জানতাম আপনি এই কথা বলবেন। তাই তো আমি আকাশে শার্ট প্যান্ট পরে ছেলে সেজে এসেছি।
আলোর কথা শুনে রাফিন হতবাক। তার মানে রাত দুপুরে ছেলে সেজে আসার মুখ্য কারণ এটা। রাফিন আলোর দিকে তাকিয়ে সরাসরি বলল, আমি যাব না এখন যাত্রা দেখতে। আমার প্রচুর ঘুম পাচ্ছে। আর আপনিও অন্দরমহলে গিয়ে ঘুমিয়ে থাকুন। আলোর প্রচন্ড রাগ হলো। এত কাঠখোট পুড়িয়ে সে অন্দরমহলের বাহিরে আসলো। আর এখন রাফিন ভাই রাজি হচ্ছে না। আলো রাফিনকে রাজি করাতে হুমকি দিয়ে বলল, আপনি আমার সাথে চলুন, নয়তো কিন্তু। রাফিন চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, নয়তো। আলো তৎক্ষণাৎ রাফিনের বিছানায় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে বলল, আমি এখানেই ঘুমিয়ে থাকবো। আমার বাপ ভাইয়েরা এটা জানলে আপনার কি হবে বুঝতে পারছেন তো? রাফিন রীতিমতো হতাশ এই মেয়েকে নিয়ে। সে কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা ঠিক আছে, যাব আপনার সাথে। আপনি বাহিরে গিয়ে দাঁড়ান, আমি পোশাকটা পরিবর্তন করে আসছি। কথাটা বলেই সঙ্গে সঙ্গে রাফিন ভুল শুধরে বলল, না না, আপনাকে বাহিরে যেতে হবে না। কখন আবার কে দেখে নেয়। আপনি বরং কাঁথা মুড়ি দিয়ে আরো কিছুক্ষণ শুয়ে থাকুন। পোশাক পরিবর্তন করে নেই।